টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একটি সুখবরটি বলছি এই কারণে যে ঢাকাস্থ আমেরিকান এম্বাসি সুখবরটি তাদের পেজেও দিয়েছে, ফেসবুক পেজেও দিয়েছে এবং তাদের ওয়েবসাইটেও দিয়েছে। সে কারণে সুখবর বলতে চাই যে মাত্র 2 কর্মদিবসেই সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা আবেদন নিষ্পত্তি করা হচ্ছে, এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি অনুসারে। যদিও এই বিষয়টি সম্পর্কে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভুল তথ্য বলি অথবা বিভ্রান্তিকর তথ্য বলি নানান রকম তথ্য ঘোরাফেরা করছে। সেই বিষয়টি আজকে আমরা পরিষ্কার করতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বা আলোচনার মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ইএসকিউ, অ্যাক্সিডেন্ট কেসেস এবং মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ডিরেক্টর আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, সেখানে আজকে আমাদের স্টুডিওতে না এসে অফিস থেকেই আপনি সংযুক্ত হয়েছেন এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যদিও আমরা দেখেছি যে গত 31শে মে 2026 যে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস, যে তারা বলেছে যে এখন থেকে সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা আবেদনের প্রক্রিয়া মাত্র 2 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হবে এবং এটা 1 জুন থেকেই কার্যকরী করা হয়েছে বা ইতিমধ্যে হয়তো হয়ে গেছে, সেই বিষয়টিও তারা নিশ্চিত করেছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে নানান রকম বিভ্রান্তিকর তথ্য এবং ভুল তথ্য ঘোরাফেরা করছে। আপনার কাছ থেকে এই বিষয়টি নিয়ে আমরা জানতে চাইব যে আসলে যে মার্কিন দূতাবাসের এই নতুন যে 2 কর্মদিবসের যে প্রসেসিং ব্যবস্থা, এটা আসলে তারা কি বোঝাচ্ছে? এটি কি পুরো ভিসা অনুমোদন প্রক্রিয়া মাত্র 2 দিনে শেষ হওয়ার কথা বলছে, নাকি নির্দিষ্ট কিছু ধাপ 2 দিনের মধ্যে সম্পন্ন করা হবে? করা হলে কোন ধরনের কার্যক্রম হচ্ছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনার কাছে একটু প্রথমেই জানতে চাই, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপনা করার জন্য। প্রথমে আমি বলবো, এই যে টপিকসটা আপনি নিয়ে আসছেন সামনে, জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি গত কয়েকদিনে এই বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়া বলেন, বাংলাদেশের জাতীয় যে টেলিভিশন বা জাতীয় দৈনিকগুলোতে এইরকম নিউজ আসছে, কিন্তু এটা কোনো সুখবর বলতে আমি বলবো এটা কোনো সুখবর না, আদৌ না। অনেকেই বলেছে প্রথম থেকে যে ভিসা ইস্যু করা হচ্ছে, যে কথাটা সম্পূর্ণ মিথ্যা। এবং তারা, আমি বলবো বাংলাদেশের যারাই আছেন না কেন, যেই মিডিয়ায় কাজ করেন না কেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা এখনো আমেরিকান ইংলিশটা ইন্টারপ্রিটেশন আপনারা করতে জানেন না। কেন বলবো জানেন না? কারণ কোথাও বলা হয় নাই যে 75 কান্ট্রি থেকে যে ভিসা নিষেধাজ্ঞা, ইমিগ্রেন্ট ভিসা যে পোস্ট ছিল উঠায় নিয়ে, কোথাও বলা হয় নাই। শুধু একটা কথাই বলা হয়েছিল যে ভিসা প্রক্রিয়াটা 2 কর্মদিবসে সম্পন্ন করবে। কর্মদিবস বলতে কি বোঝা যায়? ছুটির দিন ছাড়া যে কোনো 2 দিনে। আমি আপনাকে প্র্যাকটিক্যালি বলতেছি, গতকাল আমাদের ক্লায়েন্ট ইন্টারভিউ হয়েছে, তাদেরকে ভিসা ইস্যু করা হয় নাই। কারণ ভিসা ইস্যু করার কথা কোথাও লেখা নাই। বাংলাদেশের যে মিডিয়াগুলো, আমি জানি না কিভাবে এই ধরনের একটা ভুল তথ্য, এবং আমেরিকায় বসেও যারা ইংরেজি জানে
শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু অ্যাটেনশন পাওয়ার জন্য এই সব তথ্য দিয়ে থাকে। তাদেরকে আপনারা পরবর্তীতে কিভাবে তাদের নিউজগুলো মানুষ বিশ্বাস করবে? আমি অনুরোধ করব দেশে বা বিদেশে যারাই আমেরিকান কোন ল সংক্রান্ত বিষয়ে আপনারা যদি কোন সোশ্যাল মিডিয়ায় পোস্টিং দেন, প্লিজ আপনারা অ্যাটর্নি এট ল ভেরিফিকেশনটা অপেক্ষা করবেন। কোন অ্যাটর্নি এট ল আপনাদের যদি ইনহাউস থাকে তাদের কাছ থেকে জানতে পারেন। অ্যাটর্নি এট ল বরাত দিয়ে লিখবেন। কোন অ্যাটর্নি এখন পর্যন্ত এইভাবে বলে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, ভিসা ইস্যু হচ্ছে এবং তাদের জন্য সুখবর, ট্রাম্পের জন্য সবাই দোয়া করতেছে, খুব ভালো করেছে। দিস ইজ রং। কেন আপনারা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করবেন? জানি এতে কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু ক্ষতি না হয় নাই এই মানে না যে আপনি এইসব নিউজ দিতে পারবেন। আপনাদের প্রতি মানুষ ট্রাস্ট করে, দেশে যারা দেশে বিদেশে যারা মিডিয়া নিয়ে কাজ করেন, এবং আমাদের হয়তো রিচ কম, আমার যত মিলিয়ন লোক আমাকে দেখবে, কিন্তু আপনাদের নিউজটা হয়তো কয়েক মিলিয়ন লোকে দেখবে। আই ট্রাই টু ভেরিফাই, আই ট্রাই টু ক্লারিফাই। আমি প্রথমে চেষ্টায় শোনার পরে আমি যখন কল আসে ক্লায়েন্ট থেকে, আমি চেষ্টা করি যে অ্যাজ এন অ্যাটর্নি এট ল আমার ভেরিফাইড পেজ থেকে বলার জন্য যে আসলে ঘটনাটা কি। কিন্তু মিথ্যা সংবাদটা এত তাড়াতাড়ি ছড়ায় যে আমার সত্য সংবাদটা এখানে হয়তো ছড়াচ্ছে না। আমি সবাইকে বলবো আপনারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দেবেন না, এবং যারা তথ্য পেয়েছেন বিভ্রান্তিকর তথ্য আপনারা একটু নিজেরাই ভেরিফাই করবেন। অনেক শিক্ষিত লোক আমেরিকায় বসবাস, তারা হাস্যকর মনে করে। অনেকে আমাকে কল দিয়ে বলছে, স্যার এগুলা খুব হাস্যকর বিষয়, আমরা বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, কিন্তু কিভাবে এই বাংলাদেশ থেকে বা আমেরিকা থেকে বসে লোকজন এইরকম বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সবাই সতর্ক থাকবেন। আবারও বলছি, 75 কান্ট্রির উপর যে ভিসা পোস্ট ছিল এখনো উঠায় নাই। এটা একমাত্র ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেট করতে পারে, কোনো এমবাসি এককভাবে এটার কোনো ক্ষমতা নাই। সো আপনারা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইট ফলো করবেন। যদি লিফটটা ব্যান হতে পারে, আমি বলছি না যে এটা হবে না, এটা হয়তো কালকে হতে পারে, 1 মাস পরেও হতে পারে, 6 মাস পরেও লিফট আমাদের যে ভিসা ব্যানটা, ভিসার পোস্টটা উঠতে পারে। আপনারা অপেক্ষা করি, এবং আমরা করজোড়ে বলছি সবাইকে, যে যার অবস্থান থেকে পারেন আপনাদের লেজিসলেটর যারা আছে, কংগ্রেসম্যান অথবা সেনেটর, তাদের কাছে ইমেল করেন, যোগাযোগ করেন। যারা আমেরিকান সিটিজেন আছেন, হয়তো তখন ট্রাম্প প্রশাসন এটার দিকে গুরুত্ব দেবে। এটাই আমার ক্যাম্পেইন। সবচেয়ে আমি বলি যে আপনারা এই দেশে যারা ভোটার আছেন, যারা নাগরিক আছে, তাদের যদি কোনো তাদের ছেলে মেয়ে, তাদের প্যারেন্টস, তাদের ওয়াইফ বা স্পাউস ভিসা পাচ্ছেন, আপনাদের অধিকার আছে, আপনাদের যাদেরকে ভোট দেন তাদেরকে আপনারা ইমেল করেন, কন্টিনিউয়াস ইমেল করেন। সে হতে পারে রিপাবলিকান সিনেটর, সে হতে পারে ডেমোক্রেটিক সিনেটর, আপনার যা যার মতো করে করেন। যদি বেশিভাবে ক্যাম্পেইন করতে পারেন এটা নিয়ে যে আপনাদের কষ্ট হচ্ছে, সিটিজেনের কষ্ট, তারা হয়তো এটা লিফট করতে পারে সুনার করলে ভালো। কিন্তু যে কর্মদিবসের কথা বলেছেন আমাদের রানা আহমেদ ভাই, খুব সুন্দর প্রশ্ন হচ্ছে। কর্মদিবসে হচ্ছে প্রথম আগে ইন্টারভিউ হতো 1 দিনে, এখন ইন্টারভিউ হবে 2 দিনে। এটাকে আপনি সুখবর মনে করেন? বাংলাদেশের মানুষ মনে করছে সুখবর মনে করছে। কেন? তারা মনে করছে 2 দিনের ভিসা দিয়ে দিবে, এজন্য তারা সুখবর মনে করে নফল নামাজ পড়তেছে যে আল্লাহ সব দিয়ে দিল। কিন্তু দিস ইজ রং। আমি কেন মিথ্যা আশ্বাস একজনকে কেন দেব? সত্য বলাটা সব সময় উত্তম, মিথ্যা বলা কোনো সময় উত্তম না। বা সামান্য সোশ্যাল মিডিয়ার একটু ভিউ বাড়ানোর জন্য কিছু 2টা পয়সা ইনকামের জন্য করা ঠিক না। সো 2 দিন ইন্টারভিউ হবে, অনেকের কষ্ট হবে, অনেকের সুবিধা হবে। কষ্ট কাদের হবে? যারা হয়তো অন্য এলাকা থেকে আসতো, তারা 2 দিন আসতে হবে, 1 দিন আসে তারা হবে না, থাকতে হবে ঢাকাতে, 2 দিন করতে হবে। কিন্তু ইউএস এমবাসি তাদের সুবিধার জন্য 2 দিনে করতেছে। কারণ হচ্ছে প্রথম দিনে তারা ডকুমেন্ট কালেক্ট করবে, আপনারা যা যা ডকুমেন্ট সাবমিট করেছেন ইউএসসিআইএস এর মাধ্যমে এবং ন্যাশনাল ভিসা সেন্টারের মাধ্যমে, এগুলা তারা ফুল কপি, অরিজিনাল কপি তারা দেখতে চায় অনেক ক্ষেত্রে। এটা নিয়ে আপনাকে আমি প্রশ্ন করব, এগুলো নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আপনি বলছেন যে সুসংবাদ নয়। কিন্তু আমরা দেখছি দূতাবাস যে তাদের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বা তাদের সোশ্যাল মিডিয়াতে যেটা দিয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট করেই বলেছে যে নতুন এই ব্যবস্থা আগামীকাল সোমবার 1 তারিখ, অর্থাৎ যেহেতু এটা 31শে মে সার্কুলারটা হয়েছিল, সেখানে বলছে যে আগামীকাল সোমবার 1 জুন 2026 থেকে কার্যকর হবে। এর ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষমান অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের ভোগান্তি ও বিলম্ব অনেকাংশে কমবে। দূতাবাসের কর্মকর্তারা আশা করছেন এই উদ্যোগের মাধ্যমে ভিসা সেবা আরও দ্রুত, আধুনিক
ও কার্যকর হবে। এটা কিন্তু ইউএস এমবাসির এই যে ভাষা, হ্যাঁ, সেটাই আমরা বলছি। এটাকে আমি ব্যাখ্যা করে বলছি, এটা কারোর জন্য সুসংবাদ, কারোর জন্য দুঃসংবাদ। তো সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে, আমি অপিনিয়নটাকে শুনেন। আমি এই জন্য বলছি কারণ হচ্ছে একটা লোক যদি নোয়াখালী থেকে, চিটাগাং থেকে ঢাকায় এমবাসিতে ইন্টারভিউ দিতে আসে, তার স্পেসিফিক একদিনে সে ইন্টারভিউ দিতে পারে, তখন তার 2 দিন বলতে কি যে আজকে আর কালকে হবে না, কালকের পরে কালকে না দিয়ে আর পরেও দিতে পারে, তাদের ইচ্ছার উপরে দিবে। তো এটা কিন্তু খুব যে সুসংবাদ বলা, ভিসা যদি ইস্যু হতো আমরা বলতাম সুসংবাদ, ভিসা ইস্যু হচ্ছে না। আজকেও একজন লোক আমাকে টেক্সট করলো, তাকে সেম ভাবে ভিসা ইস্যু হচ্ছে এই কথা তারা বলেনি, ভিসা দেওয়া হচ্ছে এই কথা কিন্তু বলেনি তারা। এই কথাটা আপনি এখন বলতেছেন, কিন্তু আপনাদের কথা বলছি না। বাংলাদেশ থেকে যেই সব লোক বলবো না, কিছু বাংলাদেশের মেইনস্ট্রিমের কিছু টেলিভিশনও বলেছে, আমেরিকা থেকেও কিছু লোক আছে নিজেকে আইনজীবী, লয়ার, তারা দাবি করে they should not be doing this, নিজেকে লয়ার দাবি করে তারা এইভাবে পোস্টিং দিয়ে মানুষকে কবরে ভিসা দিচ্ছে। ভিসা কিন্তু দিচ্ছে না। আমি দিব কেন? এই কথা বলার অধিকার আমাদের কারণে আপনারা নাই, আমারও নাই, যে থার্ড পারসন কারো নাই। বাংলাদেশে করে কি, বাংলাদেশ থেকে বসে সে আমেরিকার আইন ব্যাখ্যা করে। আর একটা আমেরিকান ব্যাখ্যা করতে আমেরিকায় লেখাপড়া করতে আসে। আমেরিকায় আইন অ্যাটর্নি হওয়াটা ইজ নট এ জোক। অ্যাটর্নি যারা হয়েছে তারা জানে অ্যাটর্নিটা কতটুকু কষ্ট এবং কতটুকু পড়তে হয়, এবং আমেরিকার ইন্টারপ্রিটেশন না বুঝলে আমেরিকার আইন সম্পর্কে কথা বলা উচিত না। যারা আমেরিকার ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিট, আইনের ভাষাটা না বুঝে, তারা কেন আমেরিকার বিষয় নিয়ে কথা বলবে? এটা আমি খুব আপসেট হয়েছি, যেটা এটা বিভিন্ন লয়ারদের উপরে আবার স্লার আসছে। বিভিন্ন লয়ার, কোন অ্যাটর্নি আজ পর্যন্ত বলবে না, কিন্তু যারা অ্যাটর্নি না, তারা অনেক কিছু বলতে পারে। আমরা ভেরিফাইড পেজ থেকে অনেক কিছু বলতে পারি না, কারণ যেটা অন্যায় কিছু আমরা বলবো না। তো এক্ষেত্রে যেটা আপনি একটু আগে বলছেন যে 2 দিন হবে, সেটাও কিন্তু তারা খুব সুন্দর করেই দূতাবাসের নির্দেশনায় লেখা আছে যে প্রথমে হচ্ছে যে ডকুমেন্টেশন যেগুলো আছে বা ডকুমেন্ট যা আছে সেগুলোকে যাচাই বাছাই করবে। প্রথম সাক্ষাৎকারে তারা বলছে যে কথা, আবেদনকারীকে সকল প্রয়োজনীয় মূল বা অরিজিনাল নথিপত্র জমা দিতে হবে। নথিতে কোনো ঘাটতি না থাকলে দূতাবাস যাচাই কার্যক্রম সম্পন্ন করবে এবং 1 সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের জন্য দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা ইস্যু করবে বা প্রদান করবে। এবং দ্বিতীয় সাক্ষাৎকারের ক্ষেত্রে বলছে যে নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনকারীকে মূল পাসপোর্ট সহ পুনরায় উপস্থিত হয়ে কনসুলার কর্মকর্তার সামনে সাক্ষাৎকার দিতে হবে। কোথাও বলেনি ভিসা দেওয়া হবে, অর্থাৎ কার্যক্রমটা যদি না বলে, কে এই কথাটাই সোশ্যাল মিডিয়া আনলো যে ভিসা দেবে, তাদের কি পানিশমেন্ট হওয়া উচিত? তাদেরকে মানুষ কেন ট্রাস্ট করবে? why they want to be lead in news media? no, they should not be. তাদেরকে যে লিড নিউজ করছে বা করবে, তাদেরকে বোঝানো উচিত তারা ইংরেজি শিখে আসুক, বাংলাটাও সঠিকভাবে তারা পড়ে আসুক, বাংলাটাও পড়তে পারে, তারা নিউজ মিডিয়া চালাবে কিভাবে? আমি তো আপসেট এই কারণে যে আমাদের যারা আমেরিকান নাগরিক, তারা এখন ভোগান্তি, তারা বিভ্রান্ত পরিস্থিতির মধ্যে পড়ছে। আমি আমার জন্য বলছি না, কিন্তু যেহেতু এখন আপনি পড়ার পরে বুঝতেছেন যে জিনিসটা আসলে কিছুই না। এখন আমার কথাটা আপনি ক্লিয়ার পাইছেন যে যেই লোকটাকে একদিনে তার ভিসা সম্পন্ন হতো, সে এখন 2 দিন আসতে হবে, 1 সপ্তাহ হতে পারে, পরের সপ্তাহ হতে পারে। সবার কিন্তু ঢাকায় থাকার জায়গা নাই, অনেকে হয়তো হোটেলে থাকে, অনেকে আত্মীয়র বাসায় থাকে, মফস্বল এরিয়া থেকে প্রচুর লোক আসে। তাদের কোনোভাবে তাদের জন্য সুখবর আমি মনে করি না, বরং একদিনে যদি ইন্টারভিউটা হতো তাদের জন্য ভালো হতো। কিন্তু হ্যাঁ, ইউএস এমবাসি ইচ্ছা করে করার কারণ হচ্ছে তারা ডকুমেন্ট গুলা ঠিক মতো রিভিউ করতে চায়, যেটা উচিত। যদি না হতো তারা কিন্তু ডকুমেন্ট রিভিউ করতে পারে না। তাদের সুবিধার জন্য করা হয়েছে, ক্লায়েন্টকে সুযোগ দেওয়া হয়েছে তুমি ডকুমেন্ট গুলো প্রপারলি নিয়ে আসো এবং পরে ইন্টারভিউ জন্য প্রস্তুত থাকো। আপনার রানা ভাই, আপনার কথায় আপনি এখন যে বুঝতে পারছেন, বাংলা পড়লেও কিন্তু এটা বোঝা যায় যে ভিসা ইস্যু হবে না। আমি ইংরেজি থেকেই বাংলা করেছি, ইংরেজি থেকেই বাংলা করেছি। এরপরে যদি কেউ যদি এইসব মিথ্যা তথ্য দেয়, নিজেকে মনে করে যে আমি অ্যাটর্নি হয়ে গেলাম, যে বারের মেম্বার, একটা লোক লেখাচ্ছে আমেরিকান বারের মেম্বার, যে স্টুপিডিটি। একটা বারের মেম্বার হওয়া মানে সে লয়ার না, স্টেটের লাইসেন্স লাগে। কিন্তু বাংলাদেশের মানুষ এতই যে না বুঝালো, বুঝে না, তারা মুখরোচক তথ্যগুলো বিশ্বাস করে। আমি যে আজকে ভালো কথাগুলো বলতেছি, অনেকে খারাপ ভাবে নেবে, আমি কাউকে ছোট করে বলছি। আমি বলছি আপনারা আইন জানুন, আপনার তথ্য জানুন, অধিকার সম্পর্কে সচেতন হন। এখানে হয়তো কারো কোনো ক্ষতি হয় নাই,
কিন্তু আজকে এই তথ্য দেওয়া ক্ষতি হয় না, পরবর্তী এমন কোন তথ্য দেবে যেটা অনেকে লাইফ এন্ড ডেথ সিচুয়েশন ট্রাস্ট করে মানুষজন এটার উপর কাজ করা শুরু করবে। এগুলো দালাল চক্ররা এইসব ভুল তথ্যের কারণে অনেকের ক্ষতি করছে এবং অনেকের প্রতারিত হচ্ছে। তারপরে এই জিনিসটা প্রথমেই বলবো, যে যাই করেছেন আপনারা ভবিষ্যতে এই ধরনের মিথ্যা তথ্য, আমেরিকান আইন নিয়ে যখন মিথ্যা তথ্য দেন তখন এমবেসি কিন্তু আপনাদেরকে ব্যান করে দিতে পারে। যদি তারা রিপোর্ট যায় যে এইসব প্রতিষ্ঠান বা এইসব লোকগুলা আমেরিকার নিউজ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়, তখন তারা কিন্তু আপনারে তারা রিভিউর মধ্যে রাখবে। সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। তো এক্ষেত্রে আমরা এই যে যে বিজ্ঞপ্তিটা বা যে জারি করা হয়েছে সেটার আলোকেই যে ডকুমেন্টেশন যাচাইয়ের কথা যেটা বললাম, এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ, ইমিগ্রেন্ট বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে যদি প্রথম ধাপকের ডকুমেন্ট রিভিউতে কোনো কাগজপত্র অসম্পূর্ণ বা ভুল পাওয়া যায়, সেক্ষেত্রে আবেদনকারীর কি ধরনের বিলম্ব বা আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলে আপনি মনে করেন? কারণ এটা যাতে না হয়, আপনার আলোচনার মধ্যে দিয়ে প্রত্যেকেই সতর্কভাবে যাতে ডকুমেন্টগুলো তারা সাবমিট করে। প্রথম ইন্টারভিউ সেট আপ করা হয় ন্যাশনাল ভিসা সেন্টারের অনুমোদন সাপেক্ষে, ইউএস এমবেসিতে ভিসা ইন্টারভিউ দেওয়া হয়। এখন যে 2 কর্মদিবসে ভিসাটা তারা প্রক্রিয়া সম্পন্ন করবে, ভিসা ইস্যু করার ক্ষমতা এমবেসির এখন আর নাই, যেহেতু এই পোস্টটা এখনো অ্যাক্টিভ রয়ে গেছে। তো তারা যখন যদি ডকুমেন্ট শর্টেজ থাকে বা আপনি ধরেন পুলিশ ক্লিয়ারেন্স আপনি দিলেন না, তখন তাকে আর পরবর্তী ইন্টারভিউতে ডাকা হবে না। আপনারা বুঝতে হবে যে ডকুমেন্টগুলো আপনারা আগে সাবমিট করেছেন এগুলার অরিজিনাল কপি থাকতে হবে। ক্ষেত্র বিশেষে আপনাদের নতুন যদি কোনো থাকে, আপনার যদি কোনো ধরনের অন্য কোনো কেস থাকে বা যেটা আপনার হয়তো ক্রিমিনাল কেসের ডকুমেন্ট থাকতে পারে, অথবা আপনার নতুন বাচ্চা অ্যাড হতে পারে, যত কিছু দিয়ে থাকেন না কেন সবকিছু অরিজিনাল তারা দেখতে চায়। যদি সন্তুষ্ট হয় তখনই আপনাকে সেকেন্ড ইন্টারভিউ ডাকবে, যদি আর সন্তুষ্ট না হয় তাহলে হয়তো আপনাকে ডাকবে না, আপনি দীর্ঘ বিলম্বের মধ্যে পড়বেন। কিন্তু আবারও বলছি, এই যে সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও আপনি কিন্তু ভিসা বর্তমানে ইস্যু করার ক্ষমতা ইউএস এমবেসির নাই। অনলি ক্ষমতা হবে যখন এই পোস্টটা লিফট হবে। পোস্টটা যদি উইথড্র না হয়, এমবেসি এইভাবে পেন্ডিং থাকবে, পরে আপনাদেরকে ডেকে অবস্থা অনুযায়ী ভিসা ইস্যু করা হবে। কাদেরকে করা হবে না? 221G সেকশন জি ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট, যদি এই একটা আওতায় যদি অতীতে কেউ মানে পাবলিক চার্জ হয়েছেন, আপনার স্পন্সর যে পাবলিক চার্জ হয়, তবে আপনি যদি সম্ভাবনা থাকে পাবলিক চার্জ হওয়ার, তারা সন্দেহ করে এবং আপনি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারেন, তখন কিন্তু আপনার ভিসা এই যে পোস্টটা উঠলেও কিন্তু আপনার ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা নাই। এবং 212F4 যেটা স্পেসিফিকলি লেখা আছে যে এই ক্ষেত্রে পাবলিক চার্জটা একটু কঠিন। সো এটা 221F4 যাদেরকে দেওয়া হয়েছে, তারা যদি কোনোভাবে যে ফ্যামিলি প্ল্যান, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান, তারপরে ফ্যামিলি কিভাবে থাকবে ওইসব যদি সাবমিট করতে না পারেন সন্তোষজনক ভাবে, যা আপনার আগামী 5 বছর আসলে আপনার স্পন্সর আপনাকে টেক কেয়ার করবে, যদি স্যাটিসফ্যাক্টরি আপনি ডকুমেন্ট দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ভিসাটা কখনোই হচ্ছে এই রিফিউজালটাই ফাইনাল ডিনায়াল হয়ে থাকবে। সো এই ক্ষেত্রে 212A4 অনেকে পাচ্ছে, এমন হচ্ছে ভিসা অফিসারের উপর অনেক কিন্তু ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া আছে। যেমনটা কি এইখানে আমেরিকায় যারা থেকে গ্রিন কার্ড পাবে, আমরা যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করি, আমরা এখনো কিন্তু প্রচুর ম্যারেজ কেসে আমরা বা ফ্যামিলি পিটিশনের ক্ষেত্রে ম্যারেজ কেস, যারা কোয়ালিফাইড পিটিশন, যারা মা বাবা আমেরিকা আছে টুরিস্ট, টুরিস্ট ভিসা, তাদের জন্য আমরা কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করে থাকি। কারণ আমরা জানি এটা আমরা সন্তোষজনকভাবে প্রমাণ করতে পারবো যে এটা হার্ডশিপ টু ইউএস সিটিজেন অথবা ইউএস এমপ্লয়ার জন্য আমরা এমপ্লয়মেন্ট বেস করা থাকলে এমপ্লয়ার জন্য এটা আমরা করতে পারি। উই আর কনফিডেন্ট, এইভাবেই কাজগুলো করছি। কিন্তু সেম ভাবে যে এইখানে ইমিগ্রেশন সার্ভিস অফিসারের উপরও অনেকটা ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া আছে। তাদের যদি সন্তোষজনক বলা প্রমাণ করতে পারি
যে হ্যাঁ এটা তাদের এখানে যদি প্রয়োজন অ্যাডজাস্ট করা যাবে পজিটিভ ফ্যাক্টর গুলো দিয়ে, যে ওটা তো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আজকে আমরা এটার মধ্যে সীমাবদ্ধ। আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে যদি কাগজপত্র অসম্পূর্ণ থাকে বা ভুল পাওয়া যায় সেক্ষেত্রে আইনি জটিলতাটা কি হতে পারে বা বিলম্ব কি হতে পারে, এবার একটু আমরা আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই যে এই যে 2 দিনের দ্রুত প্রসেসিং সুবিধা পেতে আবেদনকারীদের ডকুমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে যদি কোনো ভুল, যদি বললাম এর আগে ভুল যদি হয়, ভুলগুলো এড়িয়ে চলার পদ্ধতিটা কি হবে, একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ চাচ্ছি। যদি আপনি সঠিক ডকুমেন্ট দিয়ে থাকেন এবং যদি আপনি জানা থাকে, আপনি অবশ্যই আপনার ডকুমেন্ট গুলা কিন্তু সাবমিট করা হয়। এখানে কিন্তু অতিরিক্ত কোন ডকুমেন্ট দেওয়া হয় না। আপনি যা দিয়েছেন তাই কিন্তু ইউএস এমবাসি পাচ্ছে, এনবিসি পাচ্ছে। যেগুলা দিয়েছেন এগুলা সবকিছু তো আর অরিজিনাল থাকে না, অনেক কিছু কপি হয়। সবগুলা আপনি অটোমেটিকলি এদের কাছে আছে, কিন্তু তারা দেখতে চায় আপনার কাছে এই কপিগুলো আছে কিনা এবং যেগুলো অরিজিনাল গুলো আপনার কাছে আছে কিনা। পুলিশ ক্লিয়ারেন্স দিলেন, আপনি আপলোড করলেন, এখন যদি অরিজিনালটা না থাকে আপনার, তখন তো আপনার পরবর্তী পদক্ষেপে আপনি আর যাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে যা যা ডকুমেন্ট সাবমিট করেছেন, অনলাইনে আপলোড করেছেন, সবগুলো ডকুমেন্টের কপি আপনারা নিয়ে যাবেন এবং মেক শিওর আপনার যখন ইন্টারভিউ হয় ইউ শো সাম স্কিল। যদি কথা বলে আপনার জিএস 260 তে সবকিছু লেখা আছে আপনার সম্পর্কে, এই সম্পর্কে জিজ্ঞেস করবে, উত্তরগুলো যেন সঠিক হয়। কোনো মিথ্যা তথ্য বা মিথ্যা তথ্যের কোনো আশ্রয় নেবেন না। যদি মিথ্যার আশ্রয় নেন, যে কোনো সময় ধরা পড়লে আমি আপনাকে এখন দেখাতে পারি যে আমি কিন্তু কেসগুলা করছি, যে কেসগুলা এখন সরি টু সে আমার বলতেই হচ্ছে সতর্ক থাকার জন্য, যে কিছু কিছু লোক আমার কাছে যে কাগজ আসতেছে এখন ডিন্যাচারালাইজেশন হচ্ছে। আগে যা আপনারা শুনতেন যে ডিন্যাচারালাইজেশন প্রক্রিয়া চলছে, অত শোনা কাগজ, এখন অ্যাকচুয়াল কেস, এগুলো অ্যাকচুয়াল মামলা যে ইউএস অ্যাটর্নিজ অফিস থেকে পাঠাচ্ছে। তারা ডকুমেন্ট রিভিউ করে দেখছে যে এক ভদ্রলোক যে যে অনেকগুলো মামলা আমার কাছে পেন্ডিং আছে এই ক্ষেত্রে, যে কল আসছে বা প্রক্রিয়াগত আসছে, তাদের ইউএস অ্যাটর্নি অফিস থেকে তাদেরকে 15 দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হচ্ছে যে তোমার আগে এক নাম ছিল, ওই নামে তুমি আমেরিকাতে ছিলা, কিন্তু পরবর্তীতে তুমি অন্য নামে গ্রিন কার্ড পেয়েছো, তুমি এখানে সিটিজেন হয়েছো, তোমার সিটিজেনশিপ বাতিল হচ্ছে। যদি 15 দিনের ভিতরে রেসপন্স না করো, তারা ইউএস অ্যাটর্নিজ অফিস ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে, যেই কোর্টের ক্ষমতা প্রেসিডেন্টের আদেশ যারা বলব দ্বারা স্টপ করে দিতে পারে, এই কোর্ট থেকে তাদের কাছে চিঠি আসছে, করে তারা মামলা করবে এবং সিভিল মামলা হতে পারে, পরবর্তীতে অন্য লেভেলে যেতে পারে। এটা কিন্তু নতুন আইন না, এটা 1996 এর মেমো ছিল এবং একটা ইমিগ্রেশন অ্যাক্টে স্পষ্ট লেখাই আছে 8 ইউএসসি সেকশন 145 এতে যে যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে তার ডিন্যাচারালাইজেশন করা যেতে পারে। এই সেকশনের ভিত্তিতে 1996 এর জারি হওয়া মেমো অনুযায়ী তারা এগুলা প্রসিকিউট করবে। আপনাদের কাছে কথা হলো, আমরা যারা প্রিভিয়াসলি ঘটনা ঘটেছে তাদেরকে তো আমরা কোনো সতর্ক করার সুযোগ নাই, যেহেতু অলরেডি ইউ আর আমেরিকান সিটিজেন অলরেডি, কিন্তু তাদের কনসিকুয়েন্সটা আজকে হয়তো যারা পাইছে, একজন পাইছে, দুজন, পাঁচজন পাইছে, নেক্সটে অনেকের ক্ষেত্রে এগুলো আসবে। আপনারা সতর্ক থাকবেন। যদি জানা থাকে আপনার প্রিভিয়াস ফাইলটা কি ছিল, আপনি যদি আনতে পারেন ভালো, তখন আমরা করি কি ইউএস অ্যাটর্নির সাথে, যে ডিস্ট্রিক্ট কোর্টের ইউএস অ্যাটর্নির সাথে আমরা তখন কথা বলতে পারি যে তার এই কারণে এটা হয়েছে এবং তার আপনার এক্সপ্লেন করার সুযোগ থাকে। তো আমি যদি ফাইলের, অনেকে আছে ফাইলের খবরই নাই, সে জানেই না যে কোন নামে আগে ছিল, বলে কি স্যার আমরা তো সব ফালাই দিছি, তারা ফালাই দিয়ে কিন্তু ইউএস কোর্টে তো ফালাই নাই। তো এগুলা খুবই সেন্সিটিভ। আমি কথা বলতে চাচ্ছিলাম না, তারপর যেহেতু এটা চলে আসছে, মিথ্যা তথ্য দেওয়ার বিপরীতে এগুলো তথ্য চলে আসে। সো এই ক্ষেত্রে আপনাদের নতুন যদি যারা আসেন তারা প্লিজ অনুগ্রহপূর্বক ইমিগ্রেশনে যদি নাম পরিবর্তন করেন, প্রপারলি নাম পরিবর্তন করা যায়, কিন্তু আপনি ভুলে গেলে অন্য কোনো নাম যদি আপনার থেকে থাকে কোনো এক সময়, এগুলা উল্লেখ করবেন। সঠিকভাবে যদি গ্রিন কার্ড না পান, আপনারা কিন্তু সিটিজেন হওয়ার পরও আপনারা নিরাপদ না। অনেকেই মনে করে স্যার গ্রিন কার্ড হয়ে যাক তারপর যা হওয়ার হবে। গ্রিন কার্ড হওয়ার পর আপনি নাগরিক হয়ে গেল, ইউ ব্যাক টু স্কোয়ার ওয়ান, আপনাকে আবার আমেরিকা থেকে বের হয়ে যেতে হবে। এই জিনিসটা কেউ কাম্য না। আমরা খুব দুঃখ প্রকাশ করি এইসব, যারা অনেকে হয়তো যারা খুবই ভালো মানুষ, তারা তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, কিন্তু শুধু আমেরিকায় থাকার জন্য এই ভুলটা করেছিলেন, অথবা কারোর পরামর্শে কুপরামর্শে ভুল করেছিলেন, তারা হয়তো লয়ার পান নাই, তখন
অথবা কোন দালালের মাধ্যমে কাজগুলো করেছিলেন, তো তাদের জন্য আমি সমবেদনা প্রকাশ করি। আমি তাদেরকে তারা নেহায়েত ভালো লোক, কিন্তু শুধুমাত্র আমেরিকাকে ভালোবাসে, আমেরিকায় থাকার জন্য তারা এই ভুলটা করেছিলেন। কিন্তু এখন এটা তাদের সারা জীবনের একটা শেষ প্রান্তে এসে তারা এখন এই সমস্যার সম্মুখীন হচ্ছে। সমাধানটা খুবই কঠিন। অনেক ধন্যবাদ। বিষয়টা আপনি উপস্থাপন করেছেন যে কেন ডিন্যাচারালাইজেশন হচ্ছে। তবে আমি যেটা বুঝি বা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে আপনার বাড়িতে অতিথি এসেছে, আপনি ডেকে নিয়ে এসেছেন, তারপরে অতিথি যদি এসে অন্যায় করে, ভুল করে, চুরি করে, নিশ্চয়ই আপনি সেই অতিথিকে ঘরে রাখবেন না। এক্ষেত্রেও তাই, যদি কেউ ভুল তথ্য দিয়ে এখানে নাগরিকত্ব লাভ করে, নিশ্চয়ই রাষ্ট্র তাকে। কিন্তু ভাই ক্রিমিনাল না তারা, আমরা তাদেরকে এই জন্যই বলি তারা আমেরিকা একটা সোনার হরিণ মনে করে বিশ্বের সব দেশ থেকে আমেরিকায় এসে থাকতে চায়, বসতি করতে চায়, পার্মানেন্ট থাকতে চায়। তারা কিন্তু মিথ্যা তথ্য দিয়ে কেন? পরামর্শ পাওয়ার কারণে তারা একটা এগুলো সিভিল রঙে তারা কিন্তু এমন এক জায়গায় পড়ে গেছেন, জীবনের শেষ প্রান্তে এসে তাদের করার কিছু নেই, দে হ্যাভ টু সারেন্ডার। কারণ সরকারের কাছে সব তথ্য আছে, তাদের কাছে তাদেরকে আবার কিছু নেই। সেই জিনিসটা আপনারা যদি আপনি ভুলে যেতে পারেন, সরকার আপনারা ভুলে নাই। তো তাদেরকে আমি বলবো তারা কিন্তু ক্রিমিনাল না, তারা কিন্তু ভালো উদ্দেশ্যে কাজটা করেছে। কিন্তু ভালো উদ্দেশ্য করতে যে কাজটা যে এত জীবনের শেষ পর্যায়ে সেখানে তাদেরকে এই দেশ চলে যেতে হবে, এটা খুবই হৃদয় বিদায়ক। কিন্তু আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি লিগালি যেটুকু পারি, যে আমরা ট্রাই করব। আবার ভবিষ্যৎ যারা তাদেরকে বলবো আপনারা মিথ্যা তথ্য কখনো দেবেন না, মিথ্যা কাগজপত্র দেবেন না, কোনো মিথ্যা এমন কোনো ডকুমেন্ট দেবেন না যেটা সরকারের কাছে মানে আপনি দিলেন সরকার ভেরিফাই করতে পারবে এটা আসলে মিথ্যা তথ্য। না, আপনি যেটা দেখালেন, যে দুটো কাগজ দেখালেন, যে ডিন্যাচারালাইজেশনের যেটা ফেডারেল কোর্ট থেকে আপনার কাছে এসেছে বা যে আপনার ক্লায়েন্টের মাধ্যমে, তো কথা হচ্ছে যে তারা তো হয়তো আপনি যেটা বলছেন ক্রিমিনাল নয়, কিন্তু ভুল তথ্য দিয়েছে, সে কারণেই তাদেরকে ডিন্যাচারালাইজেশন করা হবে কি হবে না সে সম্পর্কে নোটিশ দিয়েছে বা তাদেরকে জানতে চেয়েছে। হবেই সেটা, কিন্তু আপনার কাছে কি এমন কোনো তথ্য আছে যে একজন মানুষ এই দেশে এসেছে, বৈধ উপায়ে এসেছে, কোনো ভুল করে নাই, অন্যায় করে নাই, একদম বৈধ উপায়ে এসেছে, সিটিজেন হয়েছে, এইরকম কোনো ব্যক্তির কি ডিন্যাচারালাইজেশনের জন্য কোনো নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি এসেছে? ধন্যবাদ রানা ভাই, এটা আইনের দেশ, এমন যদি কেউ করে তো তার মানে অন্যায় করলে তার শাস্তি হবে। এরকম কোনো নজির নাই। আর এরকম এই দেশে এই রকম অন্যায় হয় না। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে কারো তার চাকরি চলে যাবে, এমন কোন অফিসার না। যদি কোনো অফিসার এরকম করতে চায় তাদের চাকরি চলে যাবে। এখানে কোনো মামা চাচার কাজ নাই, তাদের চাকরি চলে যাবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। তার মানে ওইটাই হলো যে আপনি সবসময় যে কথাটি সবসময় বলেন যে ভুল তথ্য দেবেন না, মিথ্যে তথ্য দেবেন না, দিলে পরে বিপদ হতে পারে, আজ হোক না হোক 10 বছর পরে 20 বছর পরেও হতে পারে, এটি সবসময় আপনি বলেন। তো আমরা ভাই কাগজে 20 বছর পরে 20 বছর সে আমেরিকার নাগরিক। হ্যাঁ, তো আমরা আজকের এটার মধ্যে যেটা বলি, যে আমরা যেটা বলছিলাম যে আবেদনকারীদের ভোগান্তি বা বিলম্ব অনেকাংশেই কমে আসবে বলে আশা করছে মার্কিন দূতাবাস, বাংলাদেশের ঢাকার যে দূতাবাস আছে। সেক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, যে বাংলাদেশ থেকে যারা এই ফ্যামিলি বেসড বা এমপ্লয়মেন্ট বেসড বা অন্যান্য ইমিগ্রেন্ট ক্যাটাগরির যে সমস্ত ভিসা আবেদন করেছেন, তাদের জন্য এই নীতির ফলে যে কথাগুলো তারা বলছে, তাতে কি আর কি কোনো সুবিধা হতে পারে, বা কি আপনি আদৌ দেখছেন সুবিধা হবে কিনা? যারা ভালো আছে তাদের ভিসা ইস্যু হচ্ছে না, এটাই সবচেয়ে বড় অসুবিধা। যদি ভিসা ইস্যু করত, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুখবর। আমরা আশা করছি আজকে না হোক 6 মাস পরে, 2 মাস পরে হয়তো এই খবরটা আসবে, এটা আমরা অপেক্ষায় আছি। কিন্তু আমরা বিভ্রান্তিকর কোনো তথ্য দিতে চাই না। তবে যারাই আমেরিকায় আসবে বা আসছে, তাদেরকে অনুরোধ করবো তারা একটা স্কিল ডেভেলপ করে আসেন। স্কিল বলতে আপনার ইংলিশটা একটু মিনিমাম ইংলিশ জেনে আসেন, কোনো কারিগরি শিক্ষা থাকলে এগুলো দেখে আসেন। সো এখানে এসে আপনি যদি পাবলিক চার্জ না হন, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন কোনো কারণে, দেশে চিকিৎসা করেন। আপনার মেডিকেলে যেন আপনার সমস্যাগুলো ধরা না পড়ে, আপনি সুস্থ শরীর আসতে পারে আমেরিকায় কাজ করতে চান। ডোনাল্ড ট্রাম্প আজকে ক্ষমতায় আছে, সে হয়তো নেক্সটে থাকবে না, কিন্তু পরবর্তীতে হয়তো আমরা ডেমোক্রেটরা ক্ষমতায় আসবে, এর পরবর্তীতে আবার পর্যায়ক্রমে হয়তো আবার রিপাবলিকান আসবে। তো আসতে পারে, কিন্তু এই নীতিগুলাই কিন্তু বাস্তবায়ন হবে। তো আপনি আজকে মনে করেন সেফ, মিথ্যা তথ্য দিয়ে চলে আসলেন, আবার 10 বছর পরে আপনাকে চলে যেতে হবে। এই জিনিসগুলো আমরা চাই না।
এবং আমরা এখানে সুবিধা একটাই, সুবিধা আমেরিকান এমবাসি যেই সুবিধা দেওয়ার চেষ্টা করছে, তারা ভাবতেছে, তারাই বুঝতেছে যে অনেকের সকল ডকুমেন্ট একসাথে কালেক্ট করা থাকে না। এই কারণে তারা সময় সুযোগ দিচ্ছে যে প্রথম যে ইন্টারভিউটা হচ্ছে সব ডকুমেন্ট নিয়ে আসো, দেখি কি যাচাই বাছাই করে কি মিসিং আছে। তারা একটা লিস্ট দেবে, ওই মিসিং লিস্টটা দিলে পরবর্তীতে আবার পার্সোনাল ইন্টারভিউটা নেবে। কিন্তু সমস্যা হয়তো কি, অনেকে করতো কি যে মিসিং ডকুমেন্ট সহ ইন্টারভিউ হয়তো, তখন পরে দেখা যায় যে সে যখন ইন্টারভিউ দেওয়ার পরে আবার ডকুমেন্ট সে যখন আপনার এডিশনাল ডকুমেন্ট দেওয়ার কথা, সে হয়তো বুঝতো না কিভাবে ডকুমেন্ট দিতে হয় বা দিতে না হয়। তার জন্য 2 ধাপে ইন্টারভিউ নেওয়ার ফলে অনেকের জন্য সুবিধা হয়েছে যারা একটু কম বুঝে। কিন্তু যদি যারা খুব খুব ভালোভাবে কাগজগুলা ঠিক মতো সেট আপ করতে হবে, তাদের জন্য কোনো একটা সুবিধা, তারা তো ভিসা পাইতে চাইলে অনেক ধন্যবাদ, সম্পন্ন হতো। অনেক ধন্যবাদ আপনি মঞ্চে। আমাদের অনেক দর্শক অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, তাদের ফোনগুলো নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সিফাত, আমি লং আইল্যান্ডে থাকি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ তার বাবা মার জন্য অ্যাপ্লাই করে I-130। তো অ্যাপ্লাই করার পর কিছুদিন পরে তারা এভিডেন্স চায় যে জমা দেওয়ার জন্য। তো আমরা বাংলাদেশ থেকে চাচা মামা ওদের এফিডেভিট, তারপর কিছু ছবি, এগুলো সাথে আবার আমাকে বলা হয়েছিল যে বার্থ সার্টিফিকেটটা মানে যেটা জমা দিয়েছিলাম সেটা নাকি অনলাইনে নেই। এর জন্য আমরা আমার বাংলাদেশ থেকে নতুন একটা বার্থ সার্টিফিকেট রেডি করে তারপর ইউএসপিএস এর কাছে ওই এভিডেন্স প্লাস হচ্ছে নতুন বার্থ সার্টিফিকেটটা জমা দিই। তারপর তারা আমাকে আবার ডিনাই করলো। ডিনাইয়ের মধ্যে বলে দিচ্ছে তারা যে আমাদের পুরাতন যে বার্থ সার্টিফিকেট এবং নতুন যে বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার নট এ সেম, টোটালি ডিফারেন্ট। তারপর বললো যে আমরা ডিএনএ টেস্ট জমা দিইনি, ঠিক আছে। তারপর আমাকে বললো যে আমি যদি আপিল করতে পারি, আবার আমি মোশনও করতে পারি। তো আমার প্রবলেমটা হয়েছে, আমার শ্বশুরের ফিজিক্যাল কন্ডিশন খুবই বাজে, যে কারণে উনি ঢাকাতে এসে বা ডিএনএ দেওয়ার মতো পজিশনে নেই। এর জন্য আমরা আর কোনো কিছু করিনি। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফের যে পুরাতন বার্থ সার্টিফিকেট আর নতুন বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার টোটালি ডিফারেন্ট, এটা নিয়ে কি কোনো প্রবলেম হবে ইন ফিউচার আমার ওয়াইফের? আর নতুন করে যখন আমি আবার অ্যাপ্লাই করব, আমার শ্বশুর হয়তোবা বেশি দিন বাঁচবেন না, হয়তোবা। তো যদি কোনো হ্যাপেন হয়ে যায়, দেন अगेन যদি অ্যাপ্লাই করি শাশুড়ির জন্য, তখন কি কোনো প্রবলেম হবে? অনেক ধন্যবাদ রিফাত, অনেক বড় প্রশ্ন। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রিফাত। শ্বশুর শাশুড়ি কিন্তু আলাদা অ্যাপ্লিকেশন, আপনি কেন এক করছেন জানি না। আপনার শ্বশুরের একটা অ্যাপ্লিকেশন, শাশুড়ির আলাদা অ্যাপ্লিকেশন। শ্বশুর আসবে আলাদা, শাশুড়ি আসবে আলাদা। যদিও একটা আপনার মা বাবা, তারা দুইজনের 2 দিন ইন্টারভিউ হতে পারে, একদিন হতে পারে, আলাদা আলাদা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার শ্বশুর যদি আবার যেই বললেন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, পরবর্তীতে আসবে কিভাবে? তারা তো আসে পাবলিক চার্জ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার স্পন্সরটা কে দিবে বর্তমান সময়ে? আর তারা তো এসে পাবলিক, তাদেরকে ভিসা দেওয়ার সম্ভাবনা খুবই, যদি জানে যে ক্রিটিক্যাল কন্ডিশন, the immigration will never issue immigrant visa for them, কারণ বর্তমান প্রেক্ষাপটে যা হচ্ছে। আর আপনার যে 2টা রেজিস্ট্রেশন বা 2 রকম, এটা হবেই বা কেন? এটাই জিনিসটা বাংলাদেশে সবাই ডিজিটাল বলে, কিন্তু একটা ওয়ার্স্ট, কি বলবো, ওয়ার্স্ট, অনেক ক্ষেত্রে ওয়ার্স্ট ব্যাপার স্যাপার ঘটছে। একটা বাসে 2টা ডিজিটাল, 2টা দেওয়া হবে কেন? তারা তো ধরতেই পারে। এখন আপনি পরবর্তী যদি আমার শাশুড়ির জন্য অ্যাপ্লাই করেন, আপনি যেটা নতুন এটা দিয়েই করবেন, যে ডিজিটালাইজ যেটা দিয়েই করবেন, তো ব্যাখ্যা করা যাবে। আমরা অ্যাটর্নিরা ব্যাখ্যা করতে পারি, আপনিও করতে পারেন, কিন্তু ইউ শুড হ্যাভ এ লয়ার যে আপনার পক্ষে আর্গুমেন্ট করবে, আপনার পক্ষে নোটিশ দিবে। আমরা এই কাজগুলো খুব ভালোভাবে করে থাকি, কারণ এটা তো আপনার কোনো দোষ না। এখানে যে আপনি দোষ করতেন, আপনার বাচ্চা, মা, আপনার শাশুড়ি আর আপনার বাচ্চা, তারা তো আপনার ডিএনএ টেস্ট দিলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। অনেক ধন্যবাদ রিফাত, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমি কুইন্স থেকে বলছি, চৌধুরী। জি, আমার প্রশ্ন, আমার এক আত্মীয় ইন্টারভিউ দিয়েছে, সে তাকে একটা লেটার দিল 212G ফর গুগল, বলছে তোমার ভিসা হয়ে গেছে।
তো এখন আমার প্রশ্ন হলো, এখন এরপরে কি কোনো পাবলিক চার্জ অথবা স্পন্সরে এগুলা ট্যাগ করবে কিনা? ভাই আপনি তো বুঝেন নাই, 212 ভিসা হয়ে গেছে বলবে কারো কখনো? না, বলছে ওকে বলছে যে তোমার বিষয় হয়ে গেছে, মানে এখন দিবে না, যখন কল চলবে তখন দিবে আর কি। এখন কোন এর মধ্যে আবার তার কোনো পাবলিক চার্জ বা স্পন্সরের কোনো তদন্ত করবে কিনা এটা জানতে চাচ্ছি। করতে পারে, আপনি তো জিনিসটা বুঝায় বলতে পারেন। 221G হচ্ছে পাবলিক চার্জের কারণে ভিসা দিচ্ছে না। ভিসা পজ উঠলে পরে তারা হয়তো ভিসাটা ইস্যু করবে। ভিসা হয়ে গেছে তারা এইভাবে বলে না কাউকে, তারা বলে যে এখন ভিসা দিতে পারলাম না, 221G সেকশন অ্যাভেলেবল এই দেশে, 75 কান্ট্রির উপর ভিসা দেওয়া হয় না, আমরা তোমাদের দিচ্ছি। এটা রিফিউজাল ডিনায়াল না, এটা বলে থাকে। তারপর অপেক্ষা করতে হবে, ইউ হ্যাভ টু ফলো দেয়ার লেটারস, আপনার ইমেইলে যোগাযোগ করবেন, ফলো আপ করবেন। অনেক ধন্যবাদ জনাব চৌধুরী, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি সায়েন্স ফ্যাক্টরি বলছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি একটু বলতে চাচ্ছি যে জি। আমি আমার 4টে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি ব্যান্ডের আগে 2টা ভাই বোনের ইন্টারভিউ ছিল, তাদের ভিসা হয়ে গেছে। জি ব্যান্ডের পরে দ্যাট মিনস লাস্ট মান্থের 11 তারিখে একটা ভাইয়ের ইন্টারভিউ ছিল, জি তাদের ভিসা দেয় নাই। জি আচ্ছা, এখন আমি একটু একটা মিস্টেক করছি, এই জন্য কলটা করা। আমার আর একটা ভাইয়ের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কাগজ চাচ্ছে, ইন্টারভিউ কবে হবে আমি জানি না। হুম। তবে আমি একটা ডেট অফ বার্থ লিখতে ভুল করে ফেলছি, এখন আমি কি করতে পারি? অনেক ধন্যবাদ জনাব মাকসুদ। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। আপনি ভুল করে, প্রথমত আপনার যে ভাইদের ভিসা হয়েছে তারা লাকি, যাদের ভিসা হয় নাই তারা আনলাকি, কারণ একটা টাইমের পরে তাদের ভিসা, আপনি হয়তো কাগজপত্র লেটে জমা দিয়েছেন, লেটে হচ্ছে, এখন ভিসা অপেক্ষায় করতে হবে। যদি আপনি ভুল করে থাকেন সঠিক করার চেষ্টা করুন। পোর্টাল যদি ওপেন থাকে পোর্টালে গিয়ে চেঞ্জ করবেন, না হলে আপনি ইউএস এমবাসি যখন যাবে তখন সঠিক কাগজ দিয়ে দিবেন, তারা ইন্টারভিউর সময় বুঝবে এটা সঠিকভাবে যেন বলে। তার মানে যেটা বলছে যে যে ভাইটার ইন্টারভিউ সামনে আছে তার জন্ম তারিখ ভুল থাকলে পোর্টালে যেটা শুদ্ধ সেটা আবার সুযোগ থাকে আপডেট করতে হবে, আর না থাকলে আপনি যখন ইন্টারভিউতে যাবে এই কাগজগুলো সে নিয়ে যাবে, এক্সপ্লেইন করবে টিপিক্যাল মিস্টেক এরর। অনেক ধন্যবাদ জনাব মাকসুদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম সর্দার হাসান, জি আমি ফ্লোরিডা থেকে বলছি। জি 2015 সালে আমি B2 ভিসা পেতে আমেরিকা আসছি। জি আমি রাইট টাইমে অ্যাটর্নির মাধ্যমে পলিটিক্যাল অ্যাসাইলাম করি। জি আমার সিস্টার ইন ল আমার ওয়াইফের নামে একটা F4 পিটিশনও করে রাখে। জি তো ওইটা কারেন্টলি আমাদের অ্যাভেলেবল হয়েছে, ওয়েলকাম লেটার জি এনভিসি থেকে আমাদের ইমেইল আসছে। জি সো আমাদের আগামী 27 সালের জানুয়ারি মাসে আমাদের ইন্ডিভিজুয়াল হিয়ারিং আছে জি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা কি অ্যাডজাস্ট করতে পারবো? অনেক ধন্যবাদ জনাব সরওয়ার জাহান। অ্যাটর্নি মঈন চৌধুরী। জানেন একটা কথা সবার উদ্দেশ্যে বলছি, টিভিএন 24 এর যারা দর্শক বা ভবিষ্যতে যারা দর্শক আপনারা দেখবেন, আপনারা কোনো পার্সোনাল বিষয় থাকলে ডেফিনেটলি আপনারা এখানে শেয়ার করবেন না। কারণ হচ্ছে আপনাদের এইসব ক্রিটিক্যাল কেসে আপনাদের একজন অ্যাটর্নি অবশ্যই আছে। আপনি এই কথা বলে এক অ্যাটর্নিকে ছোট করছেন, নাম্বার 1। কিন্তু আপনার যদি প্রয়োজন হয় আপনি 10 জন অ্যাটর্নির সাথে আপনি ফোনে কনসাল্ট করতে পারেন, কনসালটেশন ফি দিয়ে কথা বলবেন, কারণ নন লয়াররা অনেক সময় ফ্রি কথা বলে, আর কোনো খুব কম অ্যাটর্নিরাই টাকা ছাড়া কথা বলে কনসালটেশন করে। অ্যাটর্নিরা দে আর অথরাইজড টু চার্জ কনসালটেশন ফি। আমরা যারা অ্যাটর্নিরা আছি, আপনার পার্সোনাল তথ্য শেয়ার করবেন না। আমি এখানে অনেক প্রশ্ন আপনাকে করতে হবে, এক কথা যদি বলে দেই আই কুড বি রং, ইউ উইল মিসআন্ডারস্ট্যান্ড মি, অথবা আমার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নেবেন, দেখা গেল এটা ভুল হতে পারে। এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আপনি কবে আসছেন, কিভাবে আসছেন, কখন ফাইল করছেন, কখন বর্তমান অবস্থা কি, আপনার ওয়াইফের কি অবস্থা, ছেলে মেয়ে কিভাবে আসছে, কোন স্ট্যাটাসে আছে, অনেক ফ্যাক্টর জড়িত। ভাই আপনার কথা মাইন্ড করবেন না, কারণ আমি কিন্তু সবাইকে খুশি করতে পারবো না। খুশি করার লোক ভিন্ন, যারা খুশি করে তারা আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আমি সত্য কথা বলি,
এজন্য কেউ খুশি হোক বেজার হোক আমার কিছু যায় আসে না। আই ট্রাই মাই বেস্ট টু হেল্প দ্য কমিউনিটি এবং প্রপার ওয়েতে। আজকে এখন যা বলো 10 বছর পরে তাই শুনবেন, অথবা আপনি 10 বছর বুঝবেন যে অ্যাটর্নি মঞ্জুর যা বলছিল সঠিক বলছিল, অন্যরা সঠিক বলে নাই। আপনার এইসব বিষয় নিয়ে যে কথা বলতে হয় আমার কাছে আসতে বলবো না। আপনি যে কোনো একজন অ্যাটর্নি এট লর সাথে আপনি ফোনে কনসাল্ট করতে পারেন, কনসালটেশন ফি দিয়ে কথা বলবেন, তখন একটা গুরুত্ব পাবে যে আপনি বুঝতে পারবেন আসলে আপনার কেসটা কোন দিকে যাচ্ছে। আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং যেহেতু আসছে সামনে, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ এ লয়ার। যদি বলেন যে লয়ার নাই, আপনি আমাকে মিথ্যা বলবেন, আর এই মিথ্যাটা আমি শুনতে চাই না। সো আপনারা এই বিষয়টা খুবই সেনসিটিভ। তবে আপনি যদি কোয়ালিফাই করেন, যদি ভালো একজনের সাথে কথা বলেন, ইউ কুড ফাইল হিয়ার। এখানে কোর্টের কেসটা টার্মিনেট করতে হবে। অনেক ব্যাপার স্যার বললাম, তো এক কথায় উত্তর দিলে আপনি আমার কথা সেটি অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে একজন আপনারা যে কোনো একজন অ্যাটর্নির সাথে ফোনে কথা বলে, ফোনে আপনি কনসাল্ট করবেন, কনসালটেশন ফি দিয়ে, মানে সেকেন্ড অপিনিয়ন নিশ্চয়ই ওনার কনসালটেশন ফি দিয়ে কথা বলবেন, ইউ উইল গেট সাম প্রায়োরিটি। হ্যাঁ, নিশ্চয়ই ওনার অ্যাটর্নি আছেন, তবে সেকেন্ড ওপিনিয়নের জন্য আপনি আরেকজন অ্যাটর্নির সঙ্গে কথা বলতে পারেন। অনেক ধন্যবাদ সরোয়ার জাহান আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনিও খুব যে বিষয়টি নিয়ে একটা তুলকালাম চলছে বা একটা বিভ্রান্তিকর তথ্য চলছে সেটি নিয়ে আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর প্রস্তাব। হট টপিকস নিয়ে কথা বলতে হয়, কারণ জনগণের স্বার্থে আমরা চাই না যে এক অ্যাটর্নি দেশে হয়েছে অনেক কষ্ট করে, যে মানুষ যে ভুল বুঝুক যে অ্যাটর্নিরা মিথ্যা বলে। এই দেশের অ্যাটর্নিরা মিথ্যা বলে না। প্রথমত আবার সময় নিচ্ছি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মানুষ মনে করে লয়ার মিনস লায়ার। দিস ইজ ফলস ইন দিস কান্ট্রি। লয়ার মানে সব থেকে অনেস্ট পারসন। আমরা ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করে আপনারা যা বলেন তা আমরা কোর্টে উপস্থাপন করি। আমরা মিথ্যা বলি না, মিথ্যা বলতে কাউকে বলিও না। অনেক ধন্যবাদ মঈন চৌধুরী আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম যে মাত্র 2 কর্মদিবসেই সব ধরনের ইমিগ্রেন্ট ভিসা আবেদন নিষ্পত্তি করা হবে, এই বিষয়টির অর্থ এই নয় যে ভিসা ইস্যু করা হবে 2 দিনের মধ্যে। এটি স্পষ্ট করে আমরা বলছি, আমাদের আজকের অতিথিও বলেছেন, আমিও বলছি যে এটা ভিসা ইস্যু নয়। তবে সুবিধা হচ্ছে এই যে কিছু যে সমস্ত কেসগুলো হয়তো দীর্ঘদিন ধরে চলছিল সেগুলো একটু এক্সপিডাইট হবে এবং সেক্ষেত্রে আবেদনকারী ভোগান্তি বা বিলম্ব অধিকাংশ ক্ষেত্রেই কমবে, এটাই সুখবর। এবং যেটি 2টো ধাপে হওয়ার কারণে একটি হচ্ছে যে আগে যে সমস্যাগুলো হতো পরবর্তীকালে ভিসা নিতে, যে সেই সমস্যাগুলো আর থাকবে না। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।